আচ্ছা, আহ, আমরা যে আমাদের টোটাল মানে পুরো যে রিসার্চ প্ল্যানিংটা আছে, সেই রিসার্চ ওয়ার্কটাকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করেছি। প্রথম পার্টটা হচ্ছে ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ আর রিসার্চ হাইপোথিসিস। এই তিনটে সেকশন আমরা লিখব এবং ডেটা কালেকশনের পার্টটাকে আমরা কমপ্লিট করব। এই কাজগুলো আমরা করব বাই 30 নভেম্বর 2024। 30 নভেম্বর 2024-এর মধ্যে আমরা ডেটা কালেকশনের পার্টটাকে কমপ্লিট করব এবং ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ আর রিসার্চ হাইপোথিসিস এই তিনটে সেকশন লেখা কমপ্লিট করব। এটা ফার্স্ট পার্ট। আর সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে রিসার্চ মেথডস অ্যান্ড ডেটা কালেকশন। এই পার্টটা দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ইন্ট্রোডাকশন সেকশন একটা পেপারের, তারপর হচ্ছে লিটারেচার রিভিউ এবং তারপর হচ্ছে রিসার্চ হাইপোথিসিস। এই তিনটে হচ্ছে ফার্স্ট পার্ট। আর তার সাথে আমরা ডেটা কালেকশনের পার্টটাও কমপ্লিট করব। এবার সেকেন্ড পার্ট যেটা, সেখানে রিসার্চ মেথডস অ্যান্ড ডেটা কালেকশন নিয়ে লিখবো, এটা ফোর্থ। তারপর হচ্ছে লিখবো রেজাল্টস অ্যান্ড ডিসকাশন নিয়ে, আর ফাইনালি কনক্লুশনটা নিয়ে লিখবো। কারণ এই তিনটে পার্ট আমরা ডিসেম্বর থেকে স্টার্ট করব। ডিসেম্বর টু ফেব্রুয়ারির মধ্যে আমরা এই তিনটে পার্ট লেখা কমপ্লিট করব। তার কারণ হচ্ছে আমরা যতক্ষণ না ডেটাটা গ্যাদার করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই ক্যালকুলেশন অ্যানালাইসিসের পার্ট যেটা, সেইটা আমরা করতে পারবো না। অ্যানালাইসিসের পার্টটা আমরা তখনই করতে পারবো যখন আমরা ডেটাটা আমাদের হাতে আসবে। কিন্তু প্রথমে ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, হাইপোথিসিস এই পার্টগুলো লেখার জন্য কিন্তু ডেটা কালেকশন করার কোনো প্রয়োজন নেই। ডেটা কালেকশন করা না হলেও ডেটা কালেকশনের আগেই আমরা এই পার্টগুলোর কাজ করা শুরু করে দিতে পারব। সেই জন্য আমরা বাই নভেম্বর 30-এর মধ্যে ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, হাইপোথিসিস বিল্ডিং এবং ডেটা কালেকশনের পার্ট, এইটা আমাদের কমপ্লিট করে ফেলতে হবে। তারপর আমরা ডেটা অ্যানালাইসিস করার কাজটা শুরু করব। আচ্ছা, এই ডেটা কালেকশন করতে গিয়ে আমি বলতে চাইছি যে আমাদের টোটাল 250, 250 থেকে 300 মতন স্যাম্পল সাইজ আমাদের দরকার স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং অ্যাপ্লাই করার জন্য। এখন আমরা যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে আমাদের আজকে পর্যন্ত 28খানা আমরা স্যাম্পল কালেক্ট করতে পেরেছি। তাহলে বোঝা যাচ্ছে যে এখন আর আমাদের ব্যাক ট্র্যাক করার কোনো সুযোগ নেই। তোমরা হয়তো অনেকে মানে হয়তো এটা মানে এটা অলরেডি মানে জানো যে আমাদের সাথে অ্যাপারেল গ্রুপে যারা আছে, তারা অ্যাপারেল ইন্ডাস্ট্রির যে সাপ্লাই চেনে আমরা কাজ করব ঠিক করেছিল, সেইখানে আমাদের সাথে জয়েন করেছেন প্রফেসর অভিজিৎ মজুমদার আইআইটি দিল্লির থেকে। তো উনি খুবই রিনাউন্ড এই এরিয়াতে। উনি অপারেশনস অ্যান্ড সাপ্লাই চেন টেক্সটাইলের এই এরিয়ার ওপর উনি কাজ করে থাকেন। এবং উনি এখন মানে ওনার সাথে আমার যেটা কথা মানে ওভার ফোন এখনো পর্যন্ত কথা হয়নি। যেটা হয়েছে সেটা কমিউনিকেশনটা হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের যেটা প্ল্যান, সেই প্ল্যানটা আমি মোটামুটি ভাবে ওনাকে জানিয়েছি। তো উনি তারপর আর ওনার সাথে আমার এখনো পর্যন্ত কথা হয়নি। তো জানি না তারপর কি প্রোগ্রেস করা নিয়ে মানে কিভাবে ব্যাপারটা প্রোগ্রেস করবে আমি জানি না।
কিন্তু আমাদেরকে আমাদের কাজ যেগুলো আছে সেইগুলো ফেলে রাখলে হবে না, আমাদের কাজগুলো আমাদেরকে করে ফেলতে হবে। এবং এই মুহূর্তে আমাদের কিন্তু কোশ্চেনারের যে কারেকশন করার ব্যাপারটা সেইটা আর এখন সম্ভব নয়। কারণ এই সম্ভব নয় এই জন্য কারণ আমরা অলরেডি 28খানা ডেটা বা স্যাম্পল সাইজ সেটা আমরা কালেক্ট করে ফেলেছি। তাহলে আমাদের 250 থেকে 300 স্যাম্পল মতন মানে ডেটা জোগাড় করার জন্য সবাইকেই যার যতটা ভাবে সম্ভব তাকে সেইভাবে চেষ্টা করতে হবে। ঠিক আছে, আমি আমার সোর্স দিয়ে চেষ্টা করেছি। আজকের মিটিং এ অঙ্কুর দাস জয়েন করতে পারেনি, ডক্টর অঙ্কুর দাস। কিন্তু ডক্টর অঙ্কুর দাস মানে ইনিও আর কি চেষ্টা করছেন যে ডেটা যতটা সম্ভব কালেক্ট করা যায়। কয়েকটা কালেকশন আজকে হয়েছে এবং আগামীকাল আরো কতগুলো ডেটা কালেকশন হবে বলে আশা করা যাচ্ছে, মানে ডক্টর অঙ্কুর দাসের থ্রু দিয়ে। তো এরপর অঙ্কিতা, ডক্টর অঙ্কিতা রায় আছেন, ডেটা কালেকশন করবেন অঙ্কিতা ম্যাডাম। আচ্ছা, তো দেখা যাক যে কতটা এগোয়। কিন্তু এদেরকে ছাড়াও যারা স্টুডেন্ট রয়েছে সুকৃতি এবং অঙ্কিত, তাদেরকে কিন্তু ডেটা কালেকশনে অগ্রণী ভূমিকা নিতে হবে। কারণ স্টুডেন্টদের এই কাজটা, কারণ যেহেতু পেপার লেখার যে কাজের ব্যাপারে সেই কাজটা যেহেতু অন্য টিম মেম্বার্সরা অনেকটাই করে দিচ্ছে, ইনফ্যাক্ট স্টুডেন্টসদের হয়তো একটা সেকশনের বেশি আর লেখা নেই, সেহেতু ডেটা কালেকশনের যে জায়গাটা সেই জায়গাটায় কিন্তু স্টুডেন্টদেরকে খুব ভালো করে কাজ করতে হবে। ঠিক আছে, এবং তার সাথে এটাও বলতে চাই যে পুরো রিসার্চ ওয়ার্কটা সেইটা কিন্তু বুঝতে হবে। যদি কেউ মনে করো যে আমি এই রিসার্চ ওয়ার্কটা আমি ঠিকঠাক ভাবে বুঝতে পারছি না, তাহলে কোন জায়গাটায় বুঝতে পারছো না, কোন টেবিলটা বুঝতে পারছো না, বা কোন ফিগারটা বুঝতে পারছো না, কোনখানটায় বুঝতে পারছো না, সেটা ক্লিয়ারলি বলবে। দুজনকেই বলছি, অঙ্কিতকেও এবং সুকৃতিকেও। কারণ পরে যখন তোমাদের এটা প্রজেক্ট রিপোর্ট হবে তখন প্রজেক্ট রিপোর্টে কিন্তু পুরো ব্যাপারটাকে গুছিয়ে লিখতে হবে। ঠিক আছে, এবং তার সাথে তোমরা যখন পিপিটি বানাবে সেই পিপিটিটাও বানাতে হবে। এবং শুধু পিপিটি বানালেই যে হবে তাও নয়, সেই পিপিটিটাকে ডিসক্রাইব করে বলতে হবে। বাইরের থেকে এক্সটার্নাল আসবেন, এক্সটার্নাল এসে কোশ্চেন জিজ্ঞাসা করবেন, সেই কোশ্চেনগুলোর আনসার দিতে হবে। তো পুরো ব্যাপারটা সম্পর্কে একটা সম্যক ধারণা না থাকলে উত্তরগুলো দেওয়া যাবে না। সেই জন্য তোমাদেরকে কিন্তু কাজটা করতে হবে বা পড়াশোনাটা ভালো করে করতে হবে। তো এখন যেটা মানে তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে যে কোশ্চেনায়ারটাকে ভালো করে মানে কোশ্চেনায়ারটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। ঠিক আছে, সুকৃতি এখনই কোশ্চেনায়ারটা মানে অঙ্কিত এখনই কোশ্চেনায়ারটা ডিস্ট্রিবিউট করা স্টার্ট করবে না। কারণ অঙ্কিতের ক্ষেত্রে কোশ্চেনায়ারটাকে আমি আগে গ্রুপে জানাবো যে মানে কোশ্চেনায়ারটা সবাই এগ্রি করছে কিনা, কারণ ওই ডেটাটা এখনো নেওয়া হয়নি। সেই জন্য ওকে জিজ্ঞাসা করার পর তারপর আমি ওই ডেটাটা ডিস্ট্রিবিউট করার কথা বললে তারপর ডিস্ট্রিবিউশনটা শুরু হবে। কিন্তু অ্যাপারেলের যে পেপারটা রয়েছে, যেটা সুকৃতি যে কাজটা করছে, সেই কাজের কিন্তু ডেটাটা আমরা অলরেডি নেওয়া স্টার্ট করে দিয়েছি এবং এখনো পর্যন্ত 28টা ডেটা কালেক্ট করা হয়ে গেছে। সুতরাং ওই কোশ্চেনারটা সবাইকেই ডিস্ট্রিবিউট করতে হবে। ঠিক আছে, আর মানে সবাইকে বলে দেবে যখন কোশ্চেনারটা সার্কুলেট করবে, দুজনের জন্যই বলছি, অঙ্কিত এবং সুকৃতি, তখন যাতে করে ওরা মানে যাতে করে সবাই ওয়েস্ট বেঙ্গল লোকেশনটা সিলেক্ট করে, কারণ আমরা এই কাজগুলো করছি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ওপর। এবং তার সাথে যেন বলে দেয় যে এজ যখন লিখছে সেটা কোনোভাবেই মানে 30 যেন ক্রস না করে যায়। ঠিক আছে, ভালো হয় যে 24, 23, 24, 22, 23, 24 এইসবের মধ্যে এজগুলো যত থাকবে ততই ভালো। ঠিক আছে, কারণ স্যার এটার কারণ কি স্যার? এটার কারণ হচ্ছে যে আমরা ইয়াং জেনারেশন নিয়ে কাজ করছি। তো তো সেই ইয়াং জেনারেশনের মধ্যে আমরা বেসিক্যালি ফোকাস করছি ইউনিভার্সিটির ওপর। ঠিক আছে,
তো সেই জন্য আমরা কিন্তু এই ব্যাপারটা নিয়ে এইটা নিয়ে আমরা এই এজ ক্যাটাগরি গুলো আমরা নিচ্ছি, ঠিক আছে। এবার আমরা যখন টাইটেলটা পেপারে লিখছি তখন সেখানে ইউনিভার্সিটি স্টুডেন্টস কথাটা লিখবো না, ঠিক আছে। কারণ ইউনিভার্সিটি স্টুডেন্টস কথাটা হচ্ছে খুব স্পেসিফিক কথা, আর জেনারেল মানে ইয়াং জেনারেশন কথাটা অনেক জেনারেল। এবার সমস্যা হচ্ছে যে তুমি যদি কোনো জেনারেল টার্মিনোলজি অ্যাপ্লাই করো, সেটাকে পরে কেউ যদি কোনো রিভিউয়ার অবজেকশন দেয়, সেটাকে পরে স্পেসিফিক করা যাবে। কিন্তু তুমি যদি একবার স্পেসিফিক বলে দাও, টার্মিনোলজি ইউজ করে দাও, পরে সেটাকে আর জেনারেল করা যাবে না, ঠিক আছে। তাছাড়া আমরা এখনো পর্যন্ত জানি না যে থ্রু স্টুডেন্টস আমরা কতটা ডেটা কালেক্ট করতে পারবো, আদৌ 250 থেকে 300টা স্যাম্পল সাইজে আমরা পৌঁছতে পারবো কিনা। যদি আমরা 250 থেকে 300টা স্যাম্পল সাইজে পৌঁছে যাই, অ্যাটলিস্ট 250টা স্যাম্পল সাইজে পৌঁছে যাই, তাহলে খুবই ভালো কথা। কিন্তু যদি আমরা 250 থেকে 300 স্যাম্পল সাইজের মধ্যে শুধুমাত্র স্টুডেন্টসদের ডেটা নিয়ে পৌঁছতে না পারি, তখন দেখা যাবে হয়তো ইয়াং ফ্যাকাল্টি যারা আছে তাদের থেকেও ডেটা ইনপুট নিতে হচ্ছে, অথবা আমাদের যারা রিলেটিভস রয়েছে যারা ইয়াং জেনারেশন, তাদের থেকেও হয়তো ডেটা ইনপুট নিতে হচ্ছে, অথবা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে ইয়াং জেনারেশন, তাদের থেকেও হয়তো ডেটা ইনপুট নিতে হচ্ছে। সেটা আমরা এখনই জানি না, ঠিক আছে, যে কি হবে। সেই জন্য আমরা এখন ইয়াং জেনারেশন কথাটাই লিখবো। কারণ পরে যদি দেখি যে 250টা স্যাম্পল সাইজ হচ্ছে না, তখন এইসব ডেটাগুলো কালেক্ট করে ইয়াং জেনারেশন লিখলে আর ইউনিভার্সিটির কোনো স্পেসিফিকেশন উল্লেখ না করলে পেপারের মধ্যে, সেটা একসেপ্টেড। কিন্তু যদি আমাদের দেখা যায় যে 250টা ডেটা হয়ে গেছে ইউনিভার্সিটির থ্রু দিয়ে, তখন ইউনিভার্সিটি স্টুডেন্টসের থ্রু দিয়ে, তখন আমরা ইচ্ছা করলে ইউনিভার্সিটি স্টুডেন্টসও লিখতে পারি, অথবা এটাও করতে পারি যে ওপরে হেডিংটা জেনারেল দিলাম, পরে ভেতরে লেখার সময় ইউনিভার্সিটি স্টুডেন্টসের কথাটা উল্লেখ করলাম, এবং যদি রিভিউয়ারটা পরে অবজেকশন দিল, তাহলে সেটাকে চেঞ্জ করে দিলাম টাইটেলটা, তাহলে বললাম যে ঠিক আছে আমরা তাহলে টাইটেলটা চেঞ্জ করছি, আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টস করে দিচ্ছি। তো এরকম ভাবে মোটামুটি আমাদের প্ল্যান করতে হবে, মানে প্ল্যান করেছি। এবং মানে ডেটা কালেকশনের ব্যাপারটা আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব, মানে নভেম্বর মাসের মধ্যে, নভেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো আমি এখন সবার কাছ থেকে জানতে চাইছি যে মানে কারুর কোনো স্পেসিফিক বক্তব্য আছে কিনা, কারুর কোনো স্পেসিফিক বা কোয়ারি থাকলে, বা কোনো যদি বক্তব্য থেকে থাকে যে কিছু রিভাইজ করতে হবে বা কিছু যেটা সম্ভব আর কি, তাহলে সেটা মানে এখন আলোচনা করতে পারো। স্যার আমার আপনার থেকে দুটো জিনিস জানার আছে। একটা হলো, এটা আমি কালকে আপনার সাথে ফেস টু ফেস জেনে নেবো, এটা আমি গ্রুপে জানবো না। একটা হলো হাইপোথিসিস অ্যানালিসিসটা একবার আপনাকে আমাকে পড়িয়ে দিতে হবে। আর সেকেন্ড কথা হলো, ওই যে যে স্ট্যাটিস্টিক্যাল টুলটা আমরা ইউজ করব, ওটা সম্পর্কে কোনো নলেজ নেই, ওটাও স্যার পড়িয়ে দিতে হবে। এই দুটো। সেটা তো শোনো, তোমাকে আমি আগে, আমি এটা, দাঁড়াও একবার আমি দেখিয়ে দিই, সবাইকেই দেখিয়ে দিই ব্যাপারটা। মানে টাইম 10 মিনিট আছে এখন, ঠিক আছে, তবু আমি বলে দিই। আচ্ছা, দেখা যাচ্ছে ছবিটা? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা,
দেখো, আমাদের সবাইকেই বলছি, আমাদের তিনটে হাইপোথিসিস আছে। আমাদের থিওরি অফ প্ল্যান্ড বিহেভিয়ার অনুযায়ী বলছে যে অ্যাটিটিউড, সাবজেক্টিভ নর্মস আর পারসিভড বিহেভিয়ারাল কন্ট্রোল, এই তিনটে জিনিস ইন্টেনশন অফ কাস্টমার এটাকে ডিটারমাইন করে। থিওরি অফ প্ল্যান্ড বিহেভিয়ার আরো অনেক বড় একটা থিওরি এবং কমপ্লিকেটেড থিওরি, কিন্তু আমরা এখানে যেটুকু জায়গার ওপর হাইলাইট করব আমি শুধু সেটাই বলছি। সেটা হচ্ছে অ্যাটিটিউড মানে হচ্ছে, দেখো এখানে লেখা আছে ডু আই লাইক ইট। এর মানে হচ্ছে যে কোনো একটা ব্যাপার সম্পর্কে একজন ক্রেতা বা একজন, মানে যে কাজটা করছে বা যারা রেসপন্ডেন্ট, যারা তোমার সার্ভেতে রেসপন্স দিচ্ছে, তা বা ইয়াং জেনারেশন, এক্ষেত্রে তাদের অ্যাটিটিউডটা কিরকম। ধরো আমরা এখানে অ্যাপারেল রিসাইক্লিং নিয়ে যদি কথা বলে থাকি, তাহলে অ্যাপারেল রিসাইক্লিং ভালো না খারাপ, তাহলে ধরো কোনো একজন ব্যক্তি বা কোনো একটা ছেলে বা মেয়ে, সে মনে করছে যে আমার মানে অ্যাপারেল রিসাইক্লিং করা সেটা ভালো কাজ, তাহলে এটা হচ্ছে একটা অ্যাটিটিউড। ঠিক আছে, যে ভালো, যে আমি কাজটা প্রেফার করি না, সেই কাজটাকে কি বলে মনে করি, ভালো, মাঝারি না খারাপ, সেটা হচ্ছে অ্যাটিটিউড। সাবজেক্টিভ নর্মস মানে হচ্ছে যে হোয়াট ডু আদার্স থিঙ্ক অফ ইট, মানে অন্যরা কিভাবে আমাকে প্রভাবিত করছে। পিয়ার প্রেসার, মানে ধরো আমার রিলেটিভরা, আমার ফ্রেন্ডসরা, আমার কলিগসরা, তারা যদি কাজটাকে ভালো মনে করে, মানে কাজটা যদি পারফর্ম করে, তাহলে কি আমিও সেই কাজটা পারফর্ম করব? হ্যাঁ না না, এগ্রি করছি নাকি ডিসএগ্রি করছি, সেইটা বলে সাবজেক্টিভ নট। ধরো আমার রিলেটিভরা যদি অ্যাপারেল রিসাইক্লিং করে, তাহলে আমিও অ্যাপারেল রিসাইক্লিং করব। এটা যদি হয়, তাহলে সেটা আমি সেই, এই যে কোশ্চেনারটা এটা আসবে বা এই আইটেমটা আসবে সাবজেক্টিভ নর্মসের আন্ডারে। এবার পারসিভড বিহেভিয়ারাল কন্ট্রোল ব্যাপারটা হচ্ছে যে নো হাউ অ্যাবাউট দ্য প্রসেস, মানে আমি যে রিসাইক্লিং করব, কোন প্রোডাক্টকে রিসাইক্লিং করব, কোথায় রিসাইক্লিং করব, কিসের মাধ্যমে, কোন প্ল্যাটফর্মের মাধ্যমে রিসাইক্লিং করব, এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে পারসিভড বিহেভিয়ারাল কন্ট্রোল। আর ইন্টেনশন মানে হচ্ছে যে আমি কাজটা, আমি রিসাইক্লিং যে করব, সেই করার যে প্রবণতা, মানে উইল আই পারফর্ম ইট, পারফর্ম হচ্ছে কি হচ্ছে না, সেইটাকে বলা হচ্ছে ইন্টেনশন। ঠিক আছে, তো এই যে গোল গোল করে যেগুলো দেয়া রয়েছে, লেখা রয়েছে, এগুলো হচ্ছে, এগুলোকে বলে কনস্ট্রাক্ট। আর এই গোলগুলোর আন্ডারে যেগুলো রেক্ট্যাঙ্গুলার করে যে ভ্যারিয়েবল গুলো লেখা রয়েছে, এইগুলোকে বলা হয় আইটেম। ঠিক আছে, আমাদের দেখাই যাচ্ছে, দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা কনস্ট্রাক্টের আন্ডারে কিছু আইটেম আছে। এই আইটেম গুলোই বেসিক্যালি কোশ্চেনার, মানে কোশ্চেনারে থাকা কোশ্চেন। এবং যখন আমরা ফিডব্যাক কালেক্ট করব বা রেসপন্স কালেক্ট করব এই সমস্ত স্টুডেন্টদের কাছ থেকে, তখন তারা এই যে আইটেম গুলো আছে বা কোশ্চেন গুলো আছে, এখানে তারা মার্ক করবে 1 to 5 লিকার্ট স্কেলে। 1, 5 মানে হচ্ছে মানে ভেরি মাচ এগ্রি, আর 1 মানে হচ্ছে ভেরি মাচ ডিসএগ্রি। তো এই স্কেলে আমরা এই ডেটাগুলোকে কালেক্ট করব। গোলগুলো হচ্ছে, আবার বলছি, কনস্ট্রাক্ট মানে হচ্ছে আনঅবজার্ভড ভ্যারিয়েবল, আর রেক্ট্যাঙ্গুলার যে পার্টটা রয়েছে এটা হচ্ছে আইটেম মানে হচ্ছে এগুলো অবজার্ভ ভ্যারিয়েবল বা ম্যানিফেস্ট ভ্যারিয়েবল। আর গোল হচ্ছে, এটা হচ্ছে কনস্ট্রাক্ট বা আনঅবজার্ভ ভ্যারিয়েবল, বা এগুলোকে বলে লেটেন্ট ভ্যারিয়েবল। তো স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং মেনলি ধাপে করা হয়। প্রথম ধাপে করা হয় ফ্যাক্টর অ্যানালাইসিস, কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস বা এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস। আমরা কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করব। কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস কেউ না জানলে প্রচুর ভিডিও পাওয়া যাবে ইউটিউবে, সেই ভিডিওগুলো একটু দেখে নেবে।
আর তার পরের স্টেপ হচ্ছে পাথ অ্যানালাইসিস। পাথ অ্যানালাইসিস মানে হচ্ছে সিম্পলি হাইপোথিসিসটা কি, হাইপোথিসিসের রেজাল্টটা কি আসছে সেটা আমরা জানবো। এখানে আমাদের তিনটে হাইপোথিসিস আছে। প্রথম হাইপোথিসিস হচ্ছে অ্যাটিটিউড হ্যাজ নো এফেক্ট অন ইন্টেনশন and attitude affects intention। ঠিক আছে, অ্যাটিটিউড অ্যাফেক্টস ইন্টেনশন, এটা হচ্ছে ফার্স্ট হাইপোথিসিস। সাবজেক্টিভ নর্ম অ্যাফেক্টস ইন্টেনশন, মানে সাবজেক্টিভ নর্ম ইন্টেনশনকে প্রভাবিত করে, এটা হচ্ছে সেকেন্ড হাইপোথিসিস। আর পারসিভ বিহেভিয়ারাল কন্ট্রোল ইন্টেনশনকে প্রভাবিত করে, সেটা হচ্ছে আমার থার্ড হাইপোথিসিস। প্রতিটা হাইপোথিসিসে, এই যে তিনটে হাইপোথিসিস বললাম, এগুলো কোনো জার্নাল আর্টিকেলের রিসার্চ হাইপোথিসিস বা অল্টারনেটিভ হাইপোথিসিস ফরম্যাটে লেখা থাকে। আর নাল হাইপোথিসিস গুলো উজ্জ্ব থাকে, কিন্তু হাইপোথিসিসের মধ্যে নাল হাইপোথিসিস গুলো থাকে। মানে আমরা এক্ষেত্রে টেস্ট করে দেখব যে নাল হাইপোথিসিস সাপোর্ট করছে না অল্টারনেটিভ হাইপোথিসিস সাপোর্ট করছে। H1 এর ক্ষেত্রে এই রিলেশনশিপটার ক্ষেত্রে আমরা দেখব যে এদের আর সাবজেক্টিভ নর্মস আর ইন্টেনশন অফ কাস্টমার, এদের মধ্যে সম্পর্ক আছে না নেই। পারসিভ বিহেভিয়ারাল কন্ট্রোল আর ইন্টেনশন, এদের মধ্যে সম্পর্ক আছে না নেই। এই জিনিসগুলোকে, এই তিনটে হাইপোথিসিস আমরা টেস্ট করে দেখব। এবং আমরা এই রিলেশনশিপের দিকটাতে দুটো দিক আছে। একটা হচ্ছে যে রিলেশনশিপ পজিটিভ রিলেশনশিপ না আছে না নেগেটিভ রিলেশনশিপ আছে, সেটা আমরা টেস্ট করে দেখব। তার সাথে আমরা এটাও টেস্ট করব যে সেটা স্ট্রং না উইক রিলেশনশিপ। যদি 0 আর 1 এর মধ্যে এটা করা হয়, মাপা হয়, যদি 1 এর খুব কাছাকাছি হয় তার মানে স্ট্রং রিলেশনশিপ, যদি যত 0-র কাছাকাছি হবে তত উইক রিলেশনশিপ। মানে স্ট্রং পজিটিভ রিলেশনশিপ হতে পারে, স্ট্রং নেগেটিভ রিলেশনশিপ হতে পারে, উইক পজিটিভ রিলেশনশিপ হতে পারে, উইক নেগেটিভ রিলেশনশিপ হতে পারে। তো এগুলোই আমরা দেখব, ঠিক আছে, তিনটে হাইপোথিসিসের ক্ষেত্রে। এবার আর কারো কোনো কোয়ারি আছে তাহলে করো। না স্যার। আচ্ছা, তাহলে আমার এখানে মিটিং এর টাইম শেষ হয়ে আসছে, আমি তাহলে রেকর্ডটাকে স্টপ করে মিটিংটা শেষ করছি, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে স্যার। কারোর যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ অল। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ওকে স্যার, ওয়েলকাম স্যার। হুম।